আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক, এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 2 এপিসোড 3। গাড়িতে আস্তে আস্তে শারিন্দা ওর খাবারের প্রশংসা করছে। ওর ছোড়দা ও মা ওর সঙ্গে তাল মেলাচ্ছে, কিন্তু বিতান একেবারেই চুপ। কি রে বর্দা, তোর শরীর ঠিক আছে তো? হঠাৎ জিজ্ঞাসা করছিস? না, তোকে দেখে তাই মনে হচ্ছে। প্রত্যেকেই খাবারের কত তারিফ করলো, অথচ তুই খাবার নিয়ে কোনো কথা বললি না। সেই সময় তোকে দেখে মনে হচ্ছিল কেউ বুঝি তোকে লঙ্কার জুস খেতে দিয়েছে। আচ্ছা, তোর নাকটা খেয়াল করেছিস? এখনো লাল হয়ে আছে তো। সপ্তস্বরা বিতানের মুখের দিকে তাকায়। হ্যাঁ রে বাবু, তাই তো। তোর শরীরটা ঠিক আছে তো? বিতানের এই মুহূর্তে কিছু ভালো লাগছে না। ও কিছুটা বিরক্তই হয়ে ওঠে সবার কথায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই এত খাবারের প্রশংসা করছো যে আমি আর নতুন করে কি বলবো। রাত্রিবেলা বিছানায় শুয়ে বিতান তো কিছুতেই ঘুমোতে পারছে না, ছটফট করছে ক্রমাগত। চকলেটের পার্শ্ব প্রতিক্রিয়া যে এইভাবে হবে ও তো সেটা ভাবতেই পারেনি। তবে কি এরপর থেকে ও আর সুস্বাদু খাবার খেতেই পারবে না? বিতান উঠে বসে, আরেকবার নিশ্চিত করার জন্য রান্নাঘরে এসে ফ্রিজটা খোলে। গতকালের বানানো পালং পনির চামচ দিয়ে একটুখানি তুলে মুখে পুড়ে নেয়। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ও বেশ অবাক হয়। কাল যেরকম স্বাদ পেয়েছিল আজকেও সেই রকম পাচ্ছে। এবার অন্যান্য খাবারের ঢাকনাগুলো খুলে একটু একটু করে খেতে শুরু করে দেয়। সব স্বাদ ঠিক আছে, তবুও ব্যাপারটা আরেকটু পরিষ্কার করার জন্য একটা লঙ্কা তুলে জোরে একটা কামড় বসায়। আর ওকে দেখতে হয় না, লাফাতে লাফাতে বেসিনের কাছে এসে পৌঁছয়। অনেকক্ষণ ধরে চোখে মুখে কোনো মতে জল দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। চকলেটের কোনো সাইড এফেক্ট তো হয়নি, তবে ওখানে খাবারের স্বাদ ওই রকম পাচ্ছিলাম কেন? তারপরেই রাগিনীর একটা কথা হঠাৎ করে ওর মনে পড়ে যায়। আপনি খাচ্ছেন না কেন? আপনার জন্য কত স্পেশালভাবে এই খাবারগুলো বানানো হয়েছে। মেয়েটা খাবার নিয়ে এরকম করলো, এত নিষ্ঠুর। এসব করে কি পেল? আর আমার সঙ্গেই কেন? আমি ওর কি ক্ষতি করেছি? এরকম তো কেউ কারোর শত্রুর সঙ্গেও করে না। আমি এবার নিশ্চিত যে ওই মেয়ে পাগল। না হলে কি হঠাৎই কাউকে বয়ফ্রেন্ড বানাবে বলে? বয়ফ্রেন্ড বানানোর আগে যে তাকে ভালোবাসতে হয় সেটুকু পর্যন্ত জানে না। ওই মেয়ে কোনোদিন কাউকেই ভালোবাসতে পারবে না। ওহ, কি লঙ্কা দিয়েছিল কে জানে, মুখের তালু থেকে শুরু করে সবকিছু শেষ করে দিয়েছে। কেন যে প্রফেসর জোনালের কথা শুনে আমি ওর বাড়িতে গেলাম কে জান। কাল একবার ইনস্টিটিউটে যাই, এর উপযুক্ত শাস্তিও পাবে। গাছপালা ফুলে ফলে ভরা ছবির মতো সুন্দর পরিবেশের মধ্যে খড়ের ছাউনি বিশিষ্ট ছোট্ট কুটিরে স্বামী পরমানন্দ মহারাজ ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছে। বাইরে ভক্তগণ ওনার একটু দর্শনের জন্য চাতক পাখির মতো অপেক্ষায়। দীর্ঘ অপেক্ষার পর স্বামী পরমানন্দ মহারাজের আবির্ভাবে ভক্তগণ উল্লাসিত হয়ে পড়ে। একে একে সকল ভক্ত তাদের মনোবাসনা স্বামী পরমানন্দ মহারাজের কাছে এসে জানাতে থাকে। উনি দুহাত তুলে সবাইকে আশ্বস্ত করছিলেন এবং বিদায় জানাবার আগে প্রত্যেক ভক্তর হাতে একটি করে দ্রব্য তুলে দিচ্ছিলেন। আয়ুষ্মতী হও, আয়ুষ্মতী হও, আশীর্বাদ করি ভালো হোক সকলের। আপনি একটি ভাটের সন্ন্যাসী। স্বামী পরমানন্দ মহারাজ মুখ তুলে সামনে রাগিনীকে দেখে। কোমরে হাত দিয়ে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি তো প্রচণ্ড অবাক হয়ে যান। বৎস, তুমি? এই রে, এসে আপনাকে বিপদে ফেলে দিলাম বুঝি। আসলে কি করি বলুন তো, আপনার বিরুদ্ধে যে আমার অনেকগুলো অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ, অফকোর্স। প্রথমত, শহরের মধ্যে এত ভালো ভালো বাড়ি থাকা সত্ত্বেও আপনি ধারে গোবিন্দপুরে কি করছেন? গুরুদেব, আপনি জানেন এখানে আসতে আমার ঠিক কতটা কষ্ট হয়েছে? বাবা, পায়ে যে কতগুলো কুলের কাঁটা ঢুকেছে তার কোনো ধারণা আছে আপনার? দ্বিতীয়ত, আপনি আমার ওই রকম বিচ্ছেদী ভবিষ্যৎবাণী করলেন কি করে?
না মানে আপনার ভবিষ্যৎবাণীর ঠেলায় আমার খাওয়া দাওয়া ঘুম সব লাটে উঠেছে যে আমি কোনো কাজে মন বসাতে পারছি না গুরুদেব। আপনি এক্ষুনি আমার মনকে শান্ত করে দিন। স্বামী পরমানন্দ মহারাজ মধুর কণ্ঠে ওকে আশ্বস্ত করতে চান। কোনো মতে রাগিনীকে উনি বোঝানোর চেষ্টা করেন। মনকে শান্ত করিবার একমাত্র উপায় হল ধ্যান। তুমি চক্ষু মুদিত করিয়া বেশ কিছুক্ষণ ধ্যান করিও বৎস। দেখিবে তোমার হৃদয়ের সকল সংশয় ধীরে ধীরে দূরীভূত হইয়া গিয়াছে। পরবর্তীকালে সেখানে বিরাজ করিতেছে নির্মল প্রশান্তি। প্লিজ এই শুনুন, আমি না আপনাদের মতো ব্যাকডেটেড নই। হ্যাঁ, আমি ওই বেশিক্ষণ চুপটুপ করে বসে থাকতে পারি না, তাই ওসব ধ্যান ট্যান আমার দ্বারা হবে না। শুনেছি মহাপুরুষদের কাছে নাকি দিব্য দৃষ্টি থাকে, ওই দৃষ্টি দিয়েই অতীত ভবিষ্যৎ সব কিছু দেখা যায়, রাইট? আপনি তো আবার মহাপুরুষ, তাই আপনি আমাকে আপনার ওই দিব্য দৃষ্টিটা দিন, বুঝলেন? আমি দেখতে চাই আমার জীবন সঙ্গিনীটি ঠিক কেমন হবে। আমি তাহা করিতে পারিব না বৎস, ইহা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। হোয়াট? প্রকৃতির নিয়ম? আচ্ছা মশাই, আপনি নিজে প্রকৃতির কোন নিয়মটা ঠিকঠাক পালন করেছেন? স্বামী পরমানন্দ মহারাজের কপালে ভাঁজ পড়ে যায়। রাগিনী যে এমন কিছু বলতে পারে সেটা উনি বিশ্বাসই করতে পারেননি। তুমি আমার সম্বন্ধেও সংশয় করিতেছ বৎস, ইহা বলিও না, তোমার পাপ হইবে। ওমা, তাই নাকি? সত্যি কথা বললেই পাপ? আপনার চরিত্রের তো কোনো ঠিক নেই গুরুদেব। হে প্রভু, এই বালিকা কি বলিতেছে? তার আগে আপনি বলুন, আপনার কুটিরে ওই সুন্দরী বালিকাটি কি করিতেছে? উনি আমার ধর্ম সহচারিণী। হোয়াট? ধর্ম সহচারিণী মানে? এই দেখুন, আপনার এই সমস্ত কথাবার্তা মানে আপনাদের ভাষা আমি ঠিক বুঝতে পারি না। আমাকে গোটা বাংলায় বলুন তো। উনি আমার অর্ধাঙ্গিনী। আচ্ছা, তাহলে যে আপনি আর মহাপুরুষ নন গুরুদেব। মহাপুরুষ তো তারাই হন যারা সররিপুকে নিজেদের বশে রাখতে পারে। আপনি তো যা দেখছি আপনার কামটাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এইবার বুঝতে পারছি, জানেন তো, কেন আপনি দিব্য দৃষ্টি দান করতে পারবেন না। আরে বাবা, আপনি সেই ক্ষমতাই নেই। স্বামী পরমানন্দ মহারাজ এবার গুরুগম্ভীর হয়ে ওঠেন। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করে ওনার কণ্ঠে। চুপ হও নির্বোধ বালিকা, তুমি জ্ঞাত নও আমার নিকট কি রহিয়াছে। আমি ইচ্ছা করিলেই তৎক্ষণাৎ তোমাকে দিব্য দৃষ্টি দান করিতে পারি, কিন্তু তুমি তাহা সহ্য করিতে পারিবে না। সঞ্জয় ব্যতীত আজ পর্যন্ত কোনো সাধারণ মনুষ্যের এই দিব্য দৃষ্টির অমোঘ শক্তি ধারণ করিবার ক্ষমতা হয়ে ওঠে নাই। কি কি বললেন? সঞ্জয়? ও মাই গড, সঞ্জয়টা আবার কে? আমি তো অর্জুনের কথা শুনেছিলাম। অর্জুন কোনো সাধারণ মনুষ্য ছিল না। আর তুমি সঞ্জয়কে জানো নাই? তুমি কি মহাভারত পড়ো নাই? এই শুনুন, মহাভারত সম্বন্ধে আমি যতটা জানি না আর কেউ জানে না। আরে বাবা, মহাভারতের প্রত্যেকটা এপিসোড আমার দেখা। এপিসোড? আর দেখা মানে? আচ্ছা, আপনি এইসব সিরিয়াল টিরিয়াল নিয়ে কেন পড়ে আছেন বলুন তো? ওইসব ছাড়ুন না, আপনি আমাকে দিব্য দৃষ্টিটা দিন না। যদি না দিতে পারেন, জানবো আপনার সেই শক্তি নেই। স্বামী পরমানন্দ মহারাজ একটু ভেবে নেয়, তারপর ভেবে চিন্তেই উত্তর দেয়, তবে তাই হোক। তারপর হাতটা উপরে তুলতেই রাগিনী যেন চোখের মধ্যে কিছু একটা অনুভব করে। ওর চোখের পাতা বন্ধ হয়ে যায়, পর মুহূর্তেই ও চোখ খুলে নেয়। স্টপ 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 স্টপ! কি কি হলো ব্যাপারটা? আমি এই লোকটাকে দেখতে পেলাম কেন? এই ব্যক্তিটি তোমার জীবন সঙ্গী বৎস। না! রাগিনী চিৎকার করে ওঠে। শেষ পর্যন্ত আমার ভাগ্যে একটা রোবট। রোবট কাকে বলিতেছ বৎস? তুমি খুব ভাগ্যবতী, তাই এমন একজনকে জীবন সঙ্গী পাইবে। ভাগ্যবতী নয় গুরুদেব, বলুন পোড়া কপাল। আরে বাবা, উনি কাজ ছাড়া কিচ্ছু বোঝেন না। না না, আমি এমন জীবন সঙ্গী চাই না আমার জন্য। আমার জীবন সঙ্গী আকাশের মতো বিশাল হবে,
পর্বতের মতো উঁচু, সাগরের মতো গভীর, আর বাতাসের মতো মুক্ত, কিংবা ধরুন ফুলের মতো সুন্দর, মধুর মতো মিষ্টি। আহা, মোদ্দা কথা হলো, আমার জীবনসঙ্গীর মধ্যে যেন বুক ভরা প্রেম থাকে, বুঝেছেন? ওই ব্যক্তির মধ্যে তাই আছে বৎস? না 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 না, একদম নেই। তাছাড়া উনি তো আমার দিকে ঘুরেও তাকান না। আপনি জানেন গুরুদেব, কিছুদিন আগে উনি আমাকে ওনার কেবিন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। ওই ব্যক্তিটি এখনো তোমাকে জীবন সঙ্গী রূপে চিনতে পারে নাই বৎস। যেদিন পারিবে সেদিন তোমাকে ঠিক সেইভাবে প্রেম করিবে যেমন রূপে তুমি চাইতেছ। রাগিনীর মুখটা শুকনো হয়ে ওঠে। কি হলো, বুঝতে পারলে না? গুরুদেব, আপনি চাইলে তো অনেক কিছুই করতে পারেন। এমন একটা কিছু করুন না যাতে এরপর উনি আমাকে দেখলেই চিনতে পারেন। তথাস্তু। স্বামী পরমানন্দ মহারাজ আবার মনে মনে কিছু একটা চিন্তা করে 2 হাত তুলে ওকে আশীর্বাদ করে। রাগিনীর যেন আর আনন্দ ধরে না। ও জঙ্গলের পথ ধরে ছুটতে ছুটতে একেবারে নক্ষত্র গবেষণা কেন্দ্রে এসে পৌঁছায়। স্বামী পরমানন্দ মহারাজের কথা কতটা সত্যি সেটা পরখ করার জন্য বিতানের কেবিনে ঢুকে পড়ে। বিতান ওকে কিছু বলতে গিয়েও থেমে যায়। এক দৃষ্টিতে ও রাগিনীর দিকে চেয়ে রয়েছে। ফুলের সুবাস যেমন ভ্রমরকে সম্মোহিত করে, নিজের দিকে টেনে নেয়, তেমনি রাগিনীর মায়াবী চোখ এবং হালকা গোলাপি ঠোঁট বিতানকে পাগল করে তুলেছে। বেশি অপেক্ষা করলে মধুর গুণ নষ্ট হয়ে যাবে। তাই বিতান আর দেরি করে না। বিতানের স্পর্শে রাগিনী যেন গলে পড়তে থাকে। ফুলের সবটুকু মধু নিঃশেষ করে তবেই ভ্রমণের গুনগুনানি বন্ধ হয়। বিছানায় বসে রাগিনী খুব হাঁপাচ্ছে। কয়েক মিনিট সময় লেগে যায় বুঝতেও এখন কোথায় আছে। সামনের টেবিলে জলের বোতল রাখা ছিল, ওটা তুলে নিয়ে ঠক ঠক করে অনেকটা জল খেয়ে নেয়। এই স্বামীজি কি আমাকে স্বপ্নেও ছাড়লেন না? এত লম্বা স্বপ্ন, এটা কি ছিল? ওই হ্যান্ডসাম প্রফেসর এত রোম্যান্টিক। উফ, সূর্য পশ্চিম দিকে উঠলেও না হয় বিশ্বাস করতাম, কিন্তু এটা যে কোনোভাবে নেওয়াই যাচ্ছে না। রাগিনী সোজা বাথরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ সময় লাগে ঠান্ডা জলে নিজের উত্তপ্ত শরীরকে শীতল করতে। স্নান করে যখন বাইরে বেরোয় তখন 5:30 বেজে গিয়েছে। কোন মুখ পোড়াটা এটা বলেছিল যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? আনরোম্যান্টিক বিতান সেন রোম্যান্স করছে, তাও আবার কার সঙ্গে? আমার সঙ্গে। ওই রোবট রোম্যান্সের কি বুঝবে? সেই জন্যই তো ওরকম একটা বয়স্ক গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছে। উফ, আমার কপালে এসে জোটে এইসব পাবলিক। 1, ওই স্বামী পরমানন্দ মহারাজ, আর 2, এই প্রফেসর সেন। এই দুটোই যেন আমার গলার মধ্যে উফ কাটার মতো আটকে রয়েছে। না পারছে গিলতে আর না পারছে ফেলতে। হে ভগবান, তুমি আমাকেই তুলে নাও। আকরামের নাম্বার থেকে 10টা মিসড কল দেখে সৌরভ তাড়াতাড়ি ওকে কল ব্যাক করে। কল ব্যাক করার পরেই ফোনটা ধরেই ও প্রশ্ন করে, বাথরুমে থাকার জন্য ফোনটা ধরতে পারিনি, এতবার ফোন করেছিস কেন? ওই মেয়েগুলোর খোঁজ পাওয়া গিয়েছে। সৌরভ লাফিয়ে ওঠে। ঠিক বলছিস তো? আকরামের খবর কখনো মিথ্যে হয় না, তবে এই কাজটা করতে একটু যা বেশি সময় লাগলো। সময় লাগুক, তবে আমার সঠিক তথ্য চাই। আমার নেকেড ছবি ইন্টারনেটে দিয়ে ওরা আমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি ওদের উপর প্রতিশোধ নিতে চাই। এখন আমাকে বল ওরা কারা? ওদের লিডার রাগিনী মিশ্র। হোয়াট? সৌরভ নিজের গালে নিজেই থাপ্পড় মারে। ইস, এই জিনিসটা আমার মাথায় আগে আসেনি কেন? ও তো মৌসুমীর বন্ধু, ওকে ব্ল্যাকমেল করার জন্য রাগিনী আমার ওপর এইভাবে প্রতিশোধ নিল। আকরাম, আসাদদের এক্ষুনি খবর দে, ও যেন রাগিনীকে তুলে নিয়ে আমার সামনে হাজির করে। ও নেকেড ছবি যদি আমি না ইন্টারনেটে ভাইরাল করছি, তাহলে আমার নাম সৌরভ নয়, মন্ত্রী তারাপদ গুহর ছেলেকে চিনতে ওর এখনো বাকি আছে। রিপোর্টার মোহিনী মুখার্জি বলছেন? অপরিচিত নাম্বার আর কণ্ঠস্বর দুটো শুনেই মোহিনী কিছুটা বিস্মিত হয়। হ্যালো,
আমি কি ঠিক নাম্বারে ফোন করেছি? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি খবরিলাল জগমোহন প্রসাদ। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আচ্ছা, বলুন। আপনি জানেন হোটেল মাধুকরীতে আজকাল উল্টো পাল্টা কাজকর্ম হচ্ছে। ড্রাগ থেকে শুরু করে বেআইনি অস্ত্র শস্ত্র, হানি ট্র্যাপ, কোনো কিছুই বাদ নেই। কি বলছেন আপনি? আমি যতদূর জানি হোটেল মাধুকরীর রেপুটেশন ভীষণ ভালো। কখনো তো এইরকম খবর শুনিনি। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আমার কাছে সব প্রমাণ আছে ম্যাডাম, এভিডেন্স। সেই জন্যই তো আপনাকে ফোন করেছি। প্রমাণ যখন আছে তখন আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন? ওখানে গিয়ে কি হবে ম্যাডাম? এর পিছনে বড় বড় রাঘব বোয়ালেরা রয়েছে। ওরা টাকার পাওয়ারের মাধ্যমে সবাইকে চুপ করিয়ে রাখে। আপনি একজন সৎ রিপোর্টার। আপনি যদি আপনার চ্যানেলে এই খবরটা দেখাতেন তাহলে একসঙ্গে অনেকের মুখোশ খুলে যেত। আপনার কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু প্রমাণ দিলে সেই খবর আমাদের চ্যানেলে দেখাতে কোনো অসুবিধা হবে না। আমি সব সত্যি বলছি ম্যাডাম, আপনি প্রমাণ দেখলেই বুঝতে পারবেন। তাহলে এক কাজ করুন, আপনি বরং ওগুলো নিয়ে আমার কাছে চলে আসুন। আমি আপনার কাছে যেতে পারবো না ম্যাডাম, ওরা আমাকে সন্দেহ করছে। আপনি বরং হোটেল মাধুকরীর 12 নম্বর রুমে এসে আমার সঙ্গে দেখা করুন। আর হ্যাঁ, আপনি কিন্তু একা আসবেন, কাউকে সঙ্গে আনলে হয়তো আমি ধরা পড়ে যেতে পারি। না মানে আমি তো এখন। প্লিজ ম্যাডাম, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের চ্যানেলে যদি দেখাতে পারেন তাহলে আপনার পক্ষেও লাভজনক হবে। আপনার বস আপনার উপর রেগে থাকবেন না। আমার বস রেগে থাকবেন না মানে? আমার কাছে কোনো খবরই চাপা থাকে না ম্যাডাম। প্লিজ আপনি আমার সঙ্গে একবার দেখা করুন। ওকে ওকে, আমি যাচ্ছি। মোহিনী আর এক মুহূর্তও দেরি করে না, নিজেই গাড়ি চালিয়ে হোটেল মাধুকরীতে পৌঁছে যায়। 12 নম্বর দরজায় টোকা মারার সঙ্গে সঙ্গে সেটা খুলে যায়। ভিতরে প্রবেশ করা মাত্রই উপর থেকে কিছু গোলাপের পাপড়ি ওর মাথার উপর ঝরে পড়ে। বিতান ওর সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে মৌ। তুই? বিতানকে দেখে মোহিনী ভীষণ অবাক হয়। আর বিতান, সে তো কোনো মতে নিজের প্রেমিকাকে সামলানোর চেষ্টা করে। আমি জানি তুই আমার উপর রেগে আছিস। আমি অন্যদের মতো রোম্যান্টিক নই, তোকে একটুও সময় দিই না। আমি শারীরিকভাবে অক্ষম, তোর কোনো চাহিদা আমি পূরণ করতে পারি না, কিন্তু বিশ্বাস কর আমি তোকে বড় ভালোবাসি। আজ কতদিন তুই আমার সঙ্গে। মোহিনীর চোখের কোণটা চিকচিক করে ওঠে। নিজের ভুলটা বুঝতে পেরেও ছুটে বিতানের বুকে ঝাঁপিয়ে পড়ে। সরি। বিতান মোহিনীকে দুহাতে জড়িয়ে ধরে। কয়েকদিন ধরে ও যে শূন্যতাটা অনুভব করছিল, মোহিনীর স্পর্শে সেটা পূর্ণ হয়ে যায়। মোহিনীকে জড়িয়ে থাকা অবস্থাতেই ও নিজের সমস্ত পরিস্থিতিটা ওর কাছে খুলে বলে। তুই সরি বলছিস কেন? ভুলটা তো আমার। তুই যখন আমার কলের পর কল করেও পেতিস না, তখন তোর কষ্টটা আমি অনুভব করতে পারিনি। কিন্তু এই কয়েকদিন তুই যখন আমাকে এড়িয়ে গেলি, তখন বুঝতে পারলাম তুই আমার জন্য কতটা কষ্ট পেয়েছিস। আমাকে ক্ষমা করে দে। তুই আমার কাছে ক্ষমা চাস না প্লিজ। আমি খুব খারাপ। আমি তোর ভালোবাসার যোগ্যই নই। আমি কি করে পারলাম বলতো তোকে সন্দেহ করতে? ওই মেয়েটাকে, সেদিনের ওই মেয়েটাকে, ওর হাবভাব আমার একটুও ভালো লাগেনি। আমার খালি মনে হচ্ছিল আমি বোধহয় তোকে হারিয়ে ফেলবো। তাই তোকে আমি অনেক কথাই গোপন করেছি ঠিকই, কিন্তু তোর বোঝা উচিত ছিল আমি শারীরিকভাবে অক্ষম। তোকে আমি সুখ দিতে পারিনি, সেখানে আরো একজনকে আমি কি করে। আমি কি করে জানবো বল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ, তুই না জানলে আর কে শুনবে, কে জানবে আমায় বলতো? প্র্যাকটিক্যালি ভাব, আমি তোর কাছে ফেলিয়ার। সাংবাদিকের কাজ করতে করতে তুই কিন্তু সিরিয়াসলি সন্দেহবাতিক হয়ে উঠেছিস। আজ কাজ বন্ধ করে শুধুমাত্র তোর জন্য এত কিছু অ্যারেঞ্জ করলাম, কোথায় একটু বাহবা দিবি তা না, এখনো অভিযোগ করে যাচ্ছিস। মোহিনী চোখের পাতাটা কয়েকবার ফেলে আনন্দের অশ্রুকে কোনো রকমের সংবরণ করে এবং তারপর ধীরে ধীরে আবার তার সম্বিত ফেরে। আরে হ্যাঁ, উফ, আমি তো ভুলেই গিয়েছি। আসলে তোর এই পরিবর্তনটা না আমি একদমই মেনে নিতে পারছি না, জানিস?
এইসব কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? এটা তুই, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বিতান সেন, কাজ বন্ধ করে একটা মেয়ের জন্মদিনে এত কিছু অ্যারেঞ্জ করেছে? না না না, এটা কোনো বৈজ্ঞানিক করেনি, করেছে মৌয়ের সেই স্কুল লাইফের বয়ফ্রেন্ড, যে একসময় তার গার্লফ্রেন্ডের মন পাওয়ার জন্য সব কিছু করতে পারত। আমি সেই স্কুল লাইফের বয়ফ্রেন্ডকে সব সময়ের জন্য কাছে পেতে চাই। এই এই অতি সহজলভ্য বস্তুর কেউ গুরুত্ব দেয় না। আমি দিই রে। নুনের দাম খুব বেশি না, এটা ঠিকই, কিন্তু খাবারের স্বাদের জন্য নুনের প্রয়োজন সব থেকে বেশি। বাহ, দারুণ হয়েছে, অনেক কথা বলেছেন ম্যাডাম। এবার দয়া করে কেকটা কেটে ফেলুন, নাহলে ওটা গলে যাবে। গলে যাবে মানে? আরে তুই বলেছিলি না আইস কেক তোর খুব ভাল লাগে, তো তাই তোর জন্য আইস কেক আনিয়েছি। বাবা, সে কবে বলেছিলাম, তোর এখনো মনে আছে? সময় দিই না ঠিকই, তবে আমার মস্তিষ্ক বেশ সতেজ। এখন কেকটা কাট। বিতান গম্ভীরভাবে মাথা নাড়ে। মোহিনী কেক কেটে বিতানের মুখে দিতে চায়, আর বিতান ঘুরিয়ে ওকেই খাইয়ে দেয়। তারপর মোহিনীর জন্য নিয়ে আসা উপহারের প্যাকেটটা ওর দিকে বাড়িয়ে দেয়। এটা কি? তো জন্মদিনের গিফট। বাবা, আজ কার মুখ দেখে উঠেছিলাম রে? এত কিছু হজম হবে তো? তুই পছন্দ হয় কিনা আগে দেখতো। কি এনেছিস সেটা? মোহিনী তাড়াতাড়ি প্যাকেটটা খুলে ফেলে, তারপর ভালো করে ভিতরে থাকা জিনিসটা দেখতে থাকে। সালোয়ার। সাইজ কত? কেন, এই সাইজটাই তো তুই পড়িস। আরে ভাই, সেটা 10 বছর আগে রে। এই 10 বছরের মধ্যে তো একটাও কিছু গিফট করিসনি আমাকে, তাই জানার কথাও নয়। এখন আমার এর থেকে 4 সাইজ বড় লাগে, বুঝলি? আরে বাপরে, সরি, সত্যি তোকে আমি কোনো দিক থেকে খুশি করতে পারলাম না। ধর। বিতানের মনটা খারাপ হয়ে যায়। বিতানের শুকিয়ে যাওয়া মুখটাকে মোহিনী দুহাতে চেপে ধরে। ভাবছিস কেন? আজ তুই আমার জন্য যেটা করেছিস সেটা তো আমার কাছে স্বপ্নের অতীত ছিল। সত্যি রে, আমি আজ খুব খুশি। তুই তো সবকিছুতেই আমার কাছে খুশি দেখাতে চাস, কিন্তু আমি তো বুঝতে পারি তোর মন আসলে কি চায়। কেন তুই আমার কাছে পড়ে আছিস মৌ? আমি তো কখনো তোকে আবার সেই একই কথা বলছিস তো? আজকের দিনেও তুই কি আমাকে কাঁদাতে চাস? আমার সঙ্গে থাকলে তোকে সব দিনই কাঁদতে হবে, তুই ভালো করেই জানিস। ওফ, ছাড় না এসব কথা। মোহিনী ওর কান দুটো চেপে ধরে। আমি এইসব কথা শুনতে শুনতে না ফেড আপ হয়ে গেছি, আর ভালো লাগছে না রে। সত্যি করে বলতো, তুই কি জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না? তুই যদি আমার সঙ্গে না থাকিস তাহলে কিন্তু আমাকে অন্য রাস্তা দেখতে হবে। আমি এই পৃথিবী থেকেই চলে যাব। কেন বলছিস উল্টোপাল্টা কথা? তুই তো বলতে বাধ্য করছিস। আজ আমার জন্মদিন, কোথায় ভেবেছিলাম আজকে অন্তত তুই আমাকে কাঁদাবি না, কিন্তু তুই সেই... আচ্ছা ঠিক আছে, সরি, আর বলবো না। কতদিন পর তোকে আমি এই রূপে দেখছি বলতো? আচ্ছা, তোর মনে আছে ওই স্কুলের বন্ধুরা মিলে আমরা একবার পার্টি করেছিলাম? মনে থাকবে না আবার? জয় ককটেল পার্টি করতে চেয়েছিল আর তুই কিছুতেই রাজি হচ্ছিলিস না, সঙ্গে আমিও। শেষমেশ কোকা কোলা আর চিকেন পকোড়া দিয়ে সবাই মাতাল হওয়ার অ্যাক্টিং করে ককটেল পার্টির মজা নিলাম। আজ আমরা ককটেল পার্টি করব। মানে? আজ কত বছর পর তুই আর আমি একসঙ্গে বলতো, একসঙ্গে জন্মদিন পালন করছি। আমি তো খুব খুশি। তাই এবছরের জন্মদিনটা আমি একটু অন্যভাবে সেলিব্রেট করতে চাই। এক কাজ করি, দাঁড়া, আমি ফোন করে ম্যানেজারকে 2টা ওয়াইন অর্ডার করি। এই একদম না, ড্রিঙ্কস না করেও সেলিব্রেট করা যায় কিন্তু। আরে জন্মদিনটা আমার, হ্যাঁ, আমি যা বলবো তাই হবে। আমি এভাবেই সেলিব্রেট করব। আর তাছাড়া তুই কি জানিস, ড্রিঙ্কস করলে অনেকক্ষণ সেক্স ধরে রাখা যায়? জানতিস না তো? জানি। তুই তো সব রকমের ওষুধই ট্রাই করেছিস, একবার কিন্তু এটা খেয়ে দেখতে পারিস। আরে ড্রিঙ্কস করলে অচৈতন্য হওয়া ছাড়া আর কিছুই হয় না। ট্রাই না করে কিভাবে বলছিস? দেখ, তুই যেটা... প্লিজ, আমি কিন্তু না হলে খুব রাগ করব। তুই কি আজকের দিনে তোর এই বার্থডে গার্লকে কষ্ট দিতে চাস? আমি এর আগে কখনো ড্রিঙ্কস করিনি, আমি জানি না ওটা খেলে কি করব। যদি ভয়ঙ্কর হয়ে উঠি তাহলে তো ভালোই হবে। আমি জেলে গেলে তোর ভালো হবে? ও মা, জেলে কেন যাবি? নেশার ঘরে যদি তোকে খুন করে দিই, ধর যদি এই হোটেলে ভাঙচুর করি। সব সময় খালি খারাপ চিন্তা ভাবনা না, একটু ভালো কিছু ভাবতেও পারিস না? আরে বাবা, আগে খা না, তারপর দেখা যাবে। দাঁড়া তো, অর্ডার করি আগে। মোহিনী হোটেলের ম্যানেজারকে কল করতে ম্যানেজার কিছুক্ষণের মধ্যে ওয়েটারের মাধ্যমে 2টো গ্লাস আর একটা ওয়াইনের বোতল পাঠিয়ে দেয়। এরপর বিতান অনেক আপত্তি করেছিল, কিন্তু মোহিনী ওর কথা শোনেনি।
এক গ্লাস ওয়াইন খাওয়ার পর বিতানের নেশা হয়ে যায়। তারপর আর বাধা দেয়নি। মোহিনী যা বলছে ও তাই করছে। দেখতে দেখতে পুরো ওয়াইনের বোতল ফাঁকা হয়ে যায়। বিতানের চোখ বন্ধ হয়ে আসে। মোহিনী অনেক চেষ্টা করছে ওকে জাগিয়ে রাখার, ওর সারা শরীরে গভীর চুম্বন করে চলেছে। বিতানোর ডাকে মাঝে মাঝে সাড়াও দিচ্ছে। ধীরে ধীরে মোহিনী বিতানের সব পোশাক খুলে ফেলে। বিতান এখন চিত হয়ে শুয়ে আছে। ওর চোখের পাতা বন্ধ থাকলেও ওর শরীর বেশ জাগ্রত। মোহিনী এবার নিজের সবটুকু পোশাক খুলে ফেলে। ওর শরীরের যে অংশটি এতক্ষণ সচল ছিল সেটা একেবারে নিস্তেজ হয়ে যায়। নিজের যৌন চাহিদা মেটানোর ক্ষেত্রে মোহিনী আবারও ব্যর্থ হয়। হাউ ডে ইউ! কোন সাহসে তুমি এই সব দিচ্ছ আমাকে? লিওন নিখিলের ওপর ভীষণ রেগে গেছে। নিখিল অবশ্য সেটাকে খুব একটা আমল দিচ্ছে না। ও জানে মধুর মিষ্টি স্বাদ পাওয়ার জন্য মাঝে মাঝে মৌমাছির কামড় খেতে হয়। সাউজের আর কি দেখলে ডার্লিং? এখন তো শুধু গোলাপ দিলাম, তুমি শুধু একবার হ্যাঁ বলে দেখো আমি তোমার জন্য কি কি করতে পারি। তুমি আমাকে মেয়ে পেয়েছো যে ডার্লিং বলছো? দুজনের মধ্যে প্রেম হলে ডার্লিং ডাকতে এসেই যায় ডার্লিং। চাইলে তুমিও আমাকে ডাকতে পারো। ও গড, আমি কার পাল্লায় পড়েছি? লিওন দু হাতে নিজের মাথাটা চেপে ধরে। তোমার কি মাথা ব্যথা করছে সোনা? আমি মাথাটা একটু টিপে দিই। ডোন্ট কল মি সোনা। এই তুমি চাইছোটা কি? তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতেও দেবে না? তোমাকে শান্তিতে রাখার জন্যই তো আমি তোমার জীবনে আসতে চাইছি সোনা। পৃথিবীর সব সুখ আমি তোমার পায়ের নিচে এনে দেবো, তুমি শুধু একটিবার আমাকে গ্রহণ করো। তোমাকে গ্রহণ করলে আমার জীবন থেকে সুখ জিনিসটাই হারিয়ে যাবে। সুখ কাকে বলে তোমাকে আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি সোনা। এরপর লিওন কিছু বুঝে ওঠার আগেই নিখিল ওকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে, মুখে, ঠোঁটে পাগলের মতো চুম্বন করতে শুরু করে দেয়। লিওন প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। স্তম্ভিত ফিরতেই ও আক্রমণ করতে গিয়েও থেমে যায়। নিখিলের নির্লজ্জতা এবার ওকে ভাবিয়ে তোলে। অনেকদিন ধরেই ও নিখিলের সঙ্গে কাজ করছে, কিন্তু নিখিল কখনোই ওর সঙ্গে এমনটা করেনি। চকলেটের পার্শ্ব প্রতিক্রিয়া যে এই রকম মারাত্মক হতে পারে ও তো সেটা কল্পনাও করতে পারেনি। আসল কারণটা মনে করে ওর এবার নিখিলের প্রতি একটু মায়া হয়। নিজেকে কোনো রকমে নিখিলের থেকে ছাড়িয়ে নেয়। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি নিখিল। প্লিজ কিছুদিন নিজেকে একটু সামলে রাখো। স্যার তো বলছেন তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলবেন। একবার সুস্থ হয়ে গেলে দেখবে তুমি আমার প্রতি অন্য রকম কোনো কিছুই ফিল করছো না। নিখিলের চোখে এখন কামনার ছায়া স্পষ্ট। আমি সুস্থ হতে চাই না লিওন, এতে আবার কোনো প্রবলেম হচ্ছে না, বরং আমি স্যারের প্রতি কৃতার্থ। তুমি হয়তো বিশ্বাস করবে না, এর আগে আমি অনেক মেয়ের পিছনে পিছনে ঘুরেছি, কিন্তু কখনো এইরকম ফিলিংস আসেনি যেটা আমি তোমার প্রতি অনুভব করি। আমি আমার মধ্যে তোমার প্রতি প্রেমকে সারা জীবন বাঁচিয়ে রাখতে চাই। তুমি জানো তুমি কি বলছো? এটা ভারতবর্ষ নিখিল, এখানে দুটো ছেলের ভালোবাসাকে কেউ ভালো চোখে দেখে না। তুমি যখন আমার হাত ধরে রাস্তায় হাঁটবে তখন সবাই আমাদের দেখে হাসবে, তখন তুমি নিজেই সেটা সহ্য করতে পারবে না। তুমি যদি আমার সঙ্গে থাকো আমি কাউকে পরোয়া করি না। তুমি চাইলে আমি এক্ষুনি মাঝ রাস্তায় গলা ফাটিয়ে বলতে পারি আমাদের প্রেমের কথা, কিন্তু আমি তো সেটা চাই না। তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই, তবে আমি কেন তোমার সঙ্গে, মানে তোমার জন্য সবার চোখে আমি হাসির পাত্র হতে যাব কেন? তুমি একবার চেষ্টা করে দাও, একবার। মানুষ চেষ্টা করলে কি না করতে পারে। এমনও তো হতে পারে আমার সঙ্গে থাকতে থাকতে একটা সময় তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো। সেটা কখনোই হবে না। আমি তোমার সঙ্গে আর যাই করি না কেন কখনো তোমাকে ভালোবাসতে পারি না। ঠিক এই কথাটা শোনার পরেই নিখিলের বুকটা চিনচিন করে ওঠে। আমি কি এতটাই খারাপ? এখানে ভালো খারাপের প্রশ্ন আসছে না নিখিল। তাহলে অসুবিধে কোথায়? একবার তো চেষ্টা করে দেখতে পারো। লিওনকে এবার বাধ্য হয়ে ওর মনের কথাটা জানাতে হয়। কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। ব্যাস এই কথাটাই। নিখিল যার পায়ের নিচে মাটি খুঁজে পায় না। সারা শরীর ওর কাঁপতে শুরু করে। তুমি আমাকে মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না নিখিল, সত্যি আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি যেমন এখন আমার প্রতি টান অনুভব করছো, তেমন আমি অন্য কারোর প্রতি গভীর টান অনুভব করি, তাকে কাছে পেতে চাই। তাই আমার পক্ষে কখনোই তোমাকে ভালোবাসা সম্ভব নয়। নিখিল এখন একটু হলেও বুঝতে পারছে যে লিওন কার কথা বলতে চাইছে, তবুও লিওনের মুখ থেকেও সেটা শুনতে চায়।
সেই মেয়েটা কি সারিন্দা? লিওন মাথা নেড়ে সম্মতি জানালে নিখিলের চোখ থেকে টপ টপ করে কয়েকটা জলের ফোঁটা নিচের দিকে গড়িয়ে পড়ে। আই এম সরি নিখিল। নিজের হাত দিয়ে গাল দুটো মুছে নেয় নিখিল, জোর করে ঠোঁটের কোণে হাসি টেনে আনে। তোমাদের খুব ভালো হোক, তোমাদের ভালো মানাবে। তোমরা সুখী হও, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। কি অদ্ভুত পরিস্থিতি! লিওন বুঝতেই পারে না যে এখানে ওর নিজের জন্য খুশি হবে নাকি নিখিলের জন্য কষ্ট পাবে। সরি, তোমাকে আমি কষ্ট দিয়ে ফেললাম। নিখিল নিজেকে লিওনের কাছে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। আমি একটুও কষ্ট পাইনি। লিওন এবার প্রশ্ন করে ওঠে, তুমি তো আমাকে ভালোবাসো, তার মানে তোমার ভালোবাসা? আমার ভালোবাসা নিয়ে কোনো রকম সন্দেহ করবে না লিওন। যদিও এটা চকলেটের সাইড এফেক্টের ফলে হয়েছে, তবুও এটা আমার কাছে খুবই পবিত্র। এটাকে আমি সারা জীবন নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে চাই। বিস্ময়ে লিওনের চোখ বড় বড় হয়ে যায়। তাছাড়া ভালোবাসলেই যে কাছে পেতে হবে এমন কোনো কথা নেই। তোমার সুখ সারিন্দার মধ্যে আর আমারটা তোমার মধ্যে। তুমি সুখী হলেই আমি খুশি। লিওন এক দৃষ্টিতে নিখিলের দিকে চেয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পেরে নিখিল ওর পিঠটা খানিকটা চাপড়ে দেয়। মনের কথা বেশিদিন চেপে রাখতে নেই, যত তাড়াতাড়ি পারো সারিন্দাকে জানাও। এবার দ্রুত নিখিল ওখান থেকে সরে যায়। বাথরুমে মেঝেতে বসে লিওনের জন্য নিয়ে আসা গোলাপগুলোকে শক্ত করে ধরে, কান্নায় ভেঙে পড়ে। আমি পারবো না লিওন, সত্যি বলছি আমি পারবো না। তোমাকে অন্য কারোর সঙ্গে দেখার আগে আমার যেন মৃত্যু হয় লিওন। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।